নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করছেন, এসব কারণে বাতিল হতে পারে, জেনে রাখুন। মমতা তৃণমূল নাকি ঋতব্রতের, কার পাশে কেষ্ট, এক উত্তরে তোলপাড়। রাজ্য সরকারি কর্মীদের শিখে ছিনেছে 38% ডিএ নিয়ে সামনে বড়সড় আপডেট। বাজেটের পরই 90 দিনের ডেডলাইন, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। অস্ত্র নয়, সম্প্রীতির বার্তা, মহরম ঘিরে একগুচ্ছ নির্দেশ জারি লালবাজারের। কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম। তৃণমূল আমলে ভুয়ো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কোন প্রকল্পে কত লুট ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বড় সাফল্য, তামান্না হত্যা মামলায় আরো 2 গ্রেফতার। আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে অ্যাকশন শুভেন্দুর। আমতা বিস্ফোরণে মূল 2 অভিযুক্তকে গ্রেফতার করলো এনআইএ, চলছে জিজ্ঞাসাবাদ। দল বিরোধী কাজ, বর্তমানে 2 পদ্ম নেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত। 10,000 অনুপ্রবেশকারী পুশব্যাক, হোল্ডিং সেন্টারে আরো 1800-র বেশি শুভেন্দুর। পালানো হলো না অভিষেকের, বিদেশ যাওয়ায় জল ঢালল হাইকোর্ট। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে মহার্ঘ জেট ফুয়েল, বিমানের টিকিটের দাম 25% বাড়বে। দলের নির্দেশেই টাকা তুলেছিলাম, কাটমানি ফিরিয়ে স্বীকারোক্তি 2 তৃণমূল নেতার। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বাংলার মানুষ এবার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবে। বিজেপি ক্ষমতায় আসার পরই রাজ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে। সদ্য সমাপ্ত জনকল্যাণ শিবিরে সবচেয়ে বেশি এই যোজনাতেই আবেদন জমা পড়েছে। তবে অনেকেই হয়তো জানেন না, ছোট্ট কিছু ভুলের জন্য আয়ুষ্মান কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে। কি কারণে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন বাতিল হতে পারে? কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন কার্ড হোল্ডাররা। তবে যারা নতুন করে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করছেন, তাদের কয়েকটি জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত, না হলে আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আয়ুষ্মান কার্ডের আবেদন করার সময় এনএইচএ পোর্টালে যে তথ্য দেওয়া হয়েছে সেদিকে নজর রাখতে হবে। সেই তথ্য আবেদনকারীর আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলছে কিনা তা দেখা জরুরি। এই 2 তথ্য আলাদা হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। একই সঙ্গে এনএইচএ পোর্টালে আবেদনকারী লিঙ্গ ভুল থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আধার কার্ডে দেওয়া বাড়ির ঠিকানা ও এনএইচএ পোর্টালে দেওয়া ঠিকানা আলাদা হলে আবেদন বাতিল হতে পারে, এবং আধার কার্ড দেওয়া জন্ম তারিখ ও আয়ুষ্মান কার্ডের আবেদনে দেওয়া জন্ম তারিখ আলাদা হলে আবেদন বাতিল হতে পারে। এছাড়া অনেক সময় অনেকের বাবার নামে ফারাক থেকে যায়, অর্থাৎ আধার কার্ডের নাম এবং বানানের সঙ্গে অন্য নথিতে দেওয়া নাম বা বানানের ফারাক থাকে। এর জন্য আয়ুষ্মান কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আয়ুষ্মান কার্ডের আবেদন করার সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে নজর রাখা উচিত, না হলে সামান্য ভুলের কারণে সম্পূর্ণ আবেদন বাতিল হয়ে যেতে পারে। 2 ভাগে ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নতুন তৃণমূল। এর মধ্যে অনুব্রত মণ্ডল কোন পক্ষে? জবাবে জল্পনা বাড়ালেন বীরভূমের দাপুটের নেতা। মমতা নাকি ঋতব্রত, কার পাশে কেষ্ট? তৃণমূলের পুরনো সৈনিকদের মধ্যে একজন অনুব্রত। দলের জন্মলগ্ন থেকে সংগঠনে রয়েছেন, তবে এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে জোড়াফুল শিবির। এই পরিস্থিতিতে কেষ্ট কোন দিকে? উত্তরে ধোঁয়াশা বজায় রাখেন তিনি। এই দাপুটের তৃণমূল নেতা বলেন, আমি পক্ষ বিপক্ষ নতুন পুরনো বুঝি না, এখন আমি তৃণমূলে রয়েছি। তার কথাই সিপিএমকে খেদিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছি, জন্মলগ্ন থেকে সংগঠনে আছি। এখনো পর্যন্ত আমি তৃণমূল। দলের এই টালমাটাল পরিস্থিতিতে তৃণমূল থাকার কথা জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন কিনা তা স্পষ্ট করে বলেননি অনুব্রত। ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে সোমবার নিউ টাউনের একটি হোটেলে ঋতব্রতপন্থী নতুন তৃণমূলের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেখানে দলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষিত হয়। সেই কমিটিতে স্থান পেয়েছেন বীরভূম জেলার 2 বর্তমান বিধায়ক কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা এবং 2 প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিনহা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতদের চাল ভেস্তে দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন। সোমবারই সম্পূর্ণ ভিন্ন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠান তিনি। সেখানে চেয়ারপারসন হিসেবে মমতার সহ সভাপতি হিসেবে সুব্রত বস্কি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া দোলা সেন ও ডেরেক ওব্রায়েন যুগ্ম সম্পাদক, শুভাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ ও চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, মমতা শিবির ও ঋতব্রত শিবিরের তরফ থেকে কমিশনের কাছে 2টি ভিন্ন দাবি জমা পড়লে তারা কিসের স্বীকৃতি দেয় সেটা দেখার বিষয় হবে। এমনকি এই ইস্যু আদালত অবধিও গড়াতে পারে বলে মনে করছেন অনেকে।
রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটটি সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের লটারি। রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সকলেই পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর ফারাক কমে 22% দাঁড়িয়েছে। সেই ব্যবধানে ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পরপরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2027 সালে জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরা অতিরিক্ত 20% ডিআরএস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিআরএস রিলিফ বৃদ্ধি 1 অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন সব মিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি। 20% ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতন বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারো মাসিক বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে 18% ডিএ যোগ করে তাতে অতিরিক্ত 3600 টাকা পেতেন। অক্টোবর থেকে 38% হারে ডিএ যোগ করলে অতিরিক্ত 7,600 টাকা পেতে চলেছেন একই হারে। কোন সরকারি কর্মীর বেতন যদি 50,000 টাকা হয়, 18% ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন 9,000 টাকা অতিরিক্ত পেতেন। এবার 20% ডিএ বৃদ্ধির পর 38% পৌঁছেছে 19,000 টাকা বেতন বাড়বে তাদের। আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা, তাহলে ন্যূনতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে 2.5 গুণ বাড়তে পারে বেসিক পে। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে এবার বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র দপ্তর। দীর্ঘদিন ধরে নিয়োগে অনিয়ম এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠছিল। সেই পরিস্থিতিতে এবার সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা, নিয়োগের প্রক্রিয়া এবং কাজের রেকর্ড নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 90 দিনের মধ্যেই এই যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় যাচাই অভিযান স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী। বর্তমানে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সব তথ্য আবার পরীক্ষা করা হবে। নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কিনা তা দেখা হবে। পাশাপাশি ধর্মের ভিত্তিতে কাউকে নিয়োগ বা বদলি করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, গত 2 বছরে তারা কিভাবে কাজ করেছেন, নিয়মিত দায়িত্ব পালন করেছেন কিনা সেই রেকর্ডও যাচাই করা হবে। অর্থাৎ কারা সক্রিয়ভাবে কাজ করছেন আর কারা করছেন না তারও হিসাব নেওয়া হবে। এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় নতুন করে দেখা প্রয়োজন। তার অভিযোগ, বহু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ করা হয়েছে। নিয়োগের সময় কারো যোগ্যতা, কাজের দক্ষতা বা শারীরিক সক্ষমতা ঠিকভাবে বিচার করা হয়নি বলে তিনি দাবি করেন। অগ্নিমিত্রা আরও বলেন, তার দপ্তরে এমন অনেক কর্মী রয়েছেন যাদের প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যায় নিয়োগ করা হয়েছে। অনেকেই নিয়মিত অফিসে আসেন না বলে অভিযোগ করেন তিনি। তার কথায় সরকারি টাকা খরচ হচ্ছে, তাই কে কাজ করছেন আর কে করছেন না তা দেখা জরুরি। তিনি জানান, ইতিমধ্যে বিট সিস্টেমে কর্মী নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়েছে। অতিরিক্ত কর্মী রাখা যাবে না। যারা দীর্ঘদিন কাজ করে আসছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। উল্লেখ্য, বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড়সড় যাচাইয়ের ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য ছিল, এই ব্যবস্থার মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। সেই কারণে এবার পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারি করল স্বরাষ্ট্র দপ্তর। মহরম উপলক্ষে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লালবাজারের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। শহরের সব থানাকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়। শুক্রবার রাজ্য জুড়ে মহরম পালিত হবে। তার আগে প্রতিটি থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিরা বৈঠক করেন। সেই বৈঠকে উৎসব ঘিরে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশাবলী বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়। মহরমের জন্য কি নির্দেশিকা জারি করেছে লালবাজার? লালবাজার থেকে জারি করা নির্দেশিকা জানানো হয়েছে, মহরমের দিন কোনো ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না, বাজানো যাবে না, ডিজে এবং উঁচু তাজিয়া তৈরি করা যাবে না, নতুন করে কোনো শোভাযাত্রার অনুমতি মিলবে না বলেই জানানো হয়েছে। সম্প্রতি বজায় থাকার দিকেই নজর পুলিশের। পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবছর নতুন করে কোনো মহরমের মিছিল বা শোভাযাত্রার অনুমোদন দেওয়া হবে না। যে শোভাযাত্রাগুলি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট রুটে অনুষ্ঠিত হয়ে আসছে, কেবলমাত্র সেগুলো অনুমতি পাবে। পাশাপাশি কোনো মিছিল, অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু বহন কিংবা প্রদর্শনীর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি তাজিয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছে পুলিশ। নির্দেশ অনুযায়ী তাজিয়ার উচ্চতা এমন হতে হবে যাতে রাস্তার ওপর থাকা বিদ্যুতের তার, কেবল বা অন্যান্য পরিকাঠামোর ক্ষতির আশঙ্কা না থাকে। এ বিষয়ে আয়োজকদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। মাইকের ব্যবহার করা হলে তা আদালত নির্ধারিত শব্দ সীমার মধ্যেই রাখতে হবে।
শব্দদূষণ রোধে বিশেষ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শোভাযাত্রার সময় এমন কোনো বক্তব্য বা বার্তা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে যা অপ্রয়োজনীয় বিতর্ক বা উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে। থানাগুলোকে আয়োজকদের সঙ্গে বৈঠক করে সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহরমের দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেসব রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোই পুলিশের মূল লক্ষ্য। দেশে রেশন পাওয়ার ব্যবস্থা সহজ ও সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার উপর জোর দিচ্ছে। সম্প্রতি এমন একটি সুবিধা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না। এখন সুবিধা মতো যে কোনো রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্য সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনি চাইলে এক দোকান থেকে গম ও অন্য দোকান থেকে আটা অথবা চাল নিতে পারবেন। রেশন গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা আসছে নতুন নিয়ম। এই পরিবর্তনের ফলে রেশন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের। বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ না মেলা বা কোনো দোকানে খাদ্যশস্য না থাকা সম্পূর্ণ দেশের না পাওয়ার মতোই সমস্যার সম্মুখীন হতে হবে না। পাশাপাশি এখনও প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী BL ভার্মা এই তথ্য জানিয়েছেন। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে রেল বিতরণ সব ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলতে কাজ করছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত রেশনের অংশ নিজেদের সুবিধামতো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুবিধা গ্রহণ করা যাবে। এই পরিষেবাটি অনেকটা ATM এর মতো কাজ করে। যেমন আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো ATM থেকে টাকা তুলতে পারেন, আবার ঠিক তেমনই দেশের যে কোনো রাজ্য বা শহর থেকে নিজের রেশনের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই আগের সরকারি নানা প্রকল্প আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন অতীতে সমস্ত অনিয়ম ও দুর্নীতির পর্দাফাশ করা হবে। সেই ধারাবাহিকতায় বিধানসভায় বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল জমানায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বিপুল পরিমাণ সরকারি অর্থ ভুয়ো উপভোক্তাদের নামে বণ্টন করা হয়েছে। তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনিয়মে সবচেয়ে বেশি অভিযোগ সামনে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু হওয়া এই প্রকল্পে বহু পুরুষের নামে টাকা পৌঁছেছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়ো উপভোক্তার সংখ্যা তুলে ধরে তিনি বলেন, সেই সরকার যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তাদের জন্য চালু করেছিল, পুরুষদের পাওয়ার কথা। আপনি কতজন পুরুষকে দিয়েছেন? জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ ও বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, এখানে ভুয়ো কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568টি অ্যাকাউন্ট, যার মধ্যে ডোমকলে 337 আর 31 বহরমপুরে। শুধু এই প্রকল্প নয়, সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর দাবি, মাইনরিটি স্কলারশিপের অর্থ 3076টি জাল অ্যাকাউন্টে জমা পড়েছে। এছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সংযোগ সংক্রান্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে 298টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে বলে তিনি জানান। বাধ্যবাধকতা প্রকল্পেও একই ধরনের কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 48টি জাল অ্যাকাউন্টে নিয়মিত সরকারি টাকা পাঠানো হতো। তার বক্তব্য অনুযায়ী শিক্ষাশ্রী প্রকল্পে 715টি, মেধাশ্রী প্রকল্পে 204টি, তপশিলি বন্ধু প্রকল্পে 6530টি, জয় জোহার প্রকল্পে 2235টি এবং জাতীয় বৃত্তি প্রকল্পে 79টি সন্দেহজনক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে। আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে 324.73 কোটি টাকা দিয়েছেন। এরপর বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, হিসেব দিতে পারবেন, সহযোগিতা করুন, কাজ করতে দিন। মুখ্যমন্ত্রী জানান, চলতি অধিবেশনে নতুন আইন মানা হবে যাতে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের যে অভিযোগ তিনি তুলেছেন তা আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করা হচ্ছে।